হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ঈদের পরে চলে এলাম এআই ভিত্তিক ডিজিজ ডিসকাশন নিয়ে। আমি ডক্টর আসিফ, আ পেশায় একজন সার্জন। আজকে আমি আপনাদেরকে যে প্লেলিস্টটা আমি আজকে শুরু করেছি, এর আগেও এটি কন্টিনিউ করছিলাম। সেটি হলো মানুষকে সার্জিক্যাল কিছু সমস্যা সম্পর্কে ধারণা দেওয়া। তো বিগত ভিডিওতে আপনারা দেখেছেন যে মলদ্বারের কিছু সমস্যা নিয়ে আমি বলেছিলাম। আজকে আ গতবার যে ২ টার একটা রোগ বলেছিলাম, সেটা হলো মলদ্বারে ফাটা, যেটা পরবর্তীতে আজকে আমি আলোচনা করব। মলদ্বারের পাশে আরেকটা নতুন করে একটা ছিদ্র তৈরি হওয়া অথবা মলদ্বারের আশেপাশে ফুলে যাওয়া বা ফোড়া হওয়া। এই সংক্রান্ত ডিসকাশন আজকে করব আমরা। তো চলুন আমরা আর দেরি না করে শুরু করা যাক। আম আমি এআই ভিত্তিক ডিজিজ ডিসকাশন শুরু করতে যাচ্ছি। এআই মোড। ওকে। সো ১ম এই আমরা যেটা করব, আমরা আগে আজকের যে রোগটি যেমন হলো অ্যানাল ফিস্টুলা। গতদিন আমি অলরেডি বলেছিলাম এই ফিস্টুলা সম্পর্কে। স্কিপ করে দিচ্ছি। অ্যানাল ফিস্টুলা। আচ্ছা, ফিস্টুলা মানে হলো নরমাল যে মলদ্বার আছে, মলদ্বারের পাশে আরেকটা ওপেনিং তৈরি হওয়া। আপনারা যদি একটু এই ছবির দিকে একটু তাকান, আমি একটা ছবিতে নিয়ে যাচ্ছি। এখানে একটু দেখেন। এই যে এখানে দেখেন যে এই যে মলদ্বার, এটা আমাদের মলদ্বার, যেটাকে ক্রস সেকশন করে দেখানো হয়েছে। এই মলদ্বারের পাশে অসংখ্য ছোট ছোট নালী, মানে ওপেনিং তৈরি হওয়া, যার কারণে মলদ্বারের যে অংশ বা মলের যে অংশ, যে ব্যাকটেরিয়া বা যে পার্ট, এই জিনিসটা এই আলাদা একটা ওপেনিং দিয়ে বাইট দিয়ে বের হয়ে আসে। এটা একটা সমস্যা। এরকম অসংখ্য জায়গায় হতে পারে, এপাশে হতে পারে, এপাশে হতে পারে। এখন এই ধরনের সমস্যার সমাধান কি? তাহলে প্রথমে আমরা আলোচনা করব যে পেশেন্টরা কি নিয়ে প্রেজেন্ট করে, মানে আসলে কমপ্লেনটা কোথায়। তো প্রথমে চলুন আমরা একটু শুরু করি। এখানে বলছে ন্যারো অ্যাবনর্মাল টানেল, তার মানে একটা ছোট ছিদ্র তৈরি হবে। আমরা যখন মলদ্বারটা পরীক্ষা করতে যাব, যে দেখব যে সেখানে তেমন নেই, কোনো কিছু নেই ফাইন্ডিংস, অ্যানাস্টোটোলি নর্মাল, বাট তার পাশে একটা ছোট্ট একটা ছিদ্র বা শক্ত কোনো অংশ, যেটা রুগীরা বলে হ্যাঁ এটা কিছুদিন থাকে, তারপরে পুনরায় এটা মিলিয়ে যায়, তারপরে আবার কিছুদিন পরে দেখা গেল একটু চুলকালো, একটু হালকা ব্যথা হলো, তারপরে আলটিমেটলি ওইখান থেকে আবার কষ ঝরা শুরু হয়। তো রস যাওয়া, কষ যাওয়া। এই যে এখানে একটা ছবি দেখেন, এখানে খুব সুন্দর একটা ছবি দেওয়া আছে। এই যে এরকম মলদ্বারের পাশে এরকম একটা ছোট মানে একটা ওপেনিং মনে হচ্ছে, যা এখানে একটা লাল হয়ে আছে একটা অংশ, স্কিনের পাশে আমরা দেখতে পাই। আবার আপনারা যদি দেখেন, এটাও দেখতে পারেন। এই যে এটা হলো মলদ্বার, যেটা আমরা পরীক্ষা করার সময় দেখি। তার ঠিক পাশেই দেখেন একটা ছোট্ট, এখানে একটা দেখা যাচ্ছে, একটা ওপেনিং দেখা যাচ্ছে। এর মানে হলো এইটা আরেকটা ওপেনিং, এটা হলো বাইরের দরজা, এর ভিতরে আরেকটা ওপেনিং আছে, সেটা হলো যেটা মলদ্বারের ভেতর থেকে আসছে। সো এটা আলটিমেটলি তৈরি হয়েছে অনেক দিনে, যেটা কিন্তু একদিনের ব্যাপার না, চট করে তৈরি হয় না, সময় লাগে। তো এখানে এই ছবির দিকে যদি তাকান, যে এটা হলো মলদ্বার, এই যে এখানে একটা হঠাৎ করে এখানে একটা আলসার দেখাচ্ছে। এখন আলসারটা কেন হয়, মানে যে কোনো একটা ঘা, এরকম আমরা অনেক সময় দেখি যে মলত্যাগ করার সময় হঠাৎ করে দেখা গেল মলের গায়ে কোনো ফিশ বোন বা মিট বোন বা মাছের কাটা বা হাড্ডির অংশ থেকে যেতে পারে, যেটা পরবর্তীতে মলত্যাগ করার সময় এটা যদি মলদ্বারের গায়ে যদি আঘাত পায়, তখন একটা মানে ভয়ানক পরিস্থিতি, মানে হঠাৎ করে প্রচুর ব্যথা এবং টপ টপ করে রক্ত পড়তে পারে। এবং ওই যে ওইখানে একটা কাটলো, ধরেন এখানে একটা কেটে গেল। সো আলটিমেটলি স্টুলের কন্টেন্টে প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়া থাকে, যে ব্যাকটেরিয়া এখানে ইরিটেট করে এবং এই দিক দিয়ে ঢুকে যায়। যাওয়ার পর আলটিমেটলি এই যে এরকম একটা ওপেনিং বা ট্র্যাক তৈরি হয়। তৈরি হতে হতে এটা ঠিক বাইরে স্কিনে ওপেন করে। তখন এটাকে দেখতে অনেকটা এই যে এরকম লাগে বা এটার মতো লাগে। এই, এবং এটা হলো এক ধরনের পেশেন্ট। আরও এক ধরনের পেশেন্ট রয়েছে যারা মলদ্বারের চারপাশে কোনো ফোলা নিয়ে আসে। সেটা হতে পারে পেরিয়ানাল অ্যাবসেস বলি, যেটাকে আমরা পেরিঅ্যানাল অ্যাবসেস। আমি আপনাকে দেখাচ্ছি ছবি দিয়ে। পেরিঅ্যানাল
অ্যাবসেস। আচ্ছা, লেটস সি। এটা হলো এআই জেমিনাই, এর মাধ্যমে আমরা এটা দেখতে পাই। পেরিয়ানাল অ্যাবসেসে যদি আমরা ইমেজে চলে যাই তাহলে আপনারা দেখতে পাবো। ধরেন একটু ছবিগুলো ডিফারেন্ট, আমরা যদি যাই আপনারা এখানে দেখতে পারেন, আমি একটা ছবি দেখাচ্ছি। এই তো ধরেন এটা মলদার, এখানে দেখা যাচ্ছে মলদারের পাশে একটা ফোলা, ঠিক মলদারের পাশে, এটা এই দিকে হতে পারে, এইদিকে হতে পারে। এর জন্য একটা হঠাৎ করে ফোলা দেখা যাচ্ছে, এটা অলরেডি ড্রেন করে ফেলেছে, অলরেডি এই ফোলাটাকে ফেটে দিয়েছে, দেওয়ার পরে এখান থেকে পাস বের হয়েছে। সো অনেক রুগীরা যারা ডায়াবেটিক রুগী বিশেষ করে, তারা অনেক সময় বলে যে আমার মানে সিটে বসতে সমস্যা হচ্ছে। তো তারা সিটে বসার পরে একটা ব্যথা ফিল করে, এবং পরবর্তীতে আমরা মলদার পরীক্ষা করার সময় দেখি যে ওখানে একটা ফোলা হয়েছে এবং এটার একটা ওপেনিং আছে, বা ওইখানে জায়গাটা অনেক গরম ইন কম্পারিজন টু সারাউন্ডিং স্ট্রাকচার, এবং খুব প্রচণ্ড ব্যথা। কেউ কেউ দেখা গেল বাসায় বসে বসেই তারা করে ওষুধ খায়, বা আমাদের দেশে একটা সবচেয়ে বড় সমস্যা হলো যত্রতত্র অ্যান্টিবায়োটিকের ব্যবহার। এই যে রাস্তায় প্রচুর যারা ফার্মাসিস্ট রয়েছে তারা সবাই বিভিন্ন ধরনের ওষুধের ট্রায়াল চালায়, ফলে কি হয় ওই সাধারণত অ্যাবসেসটা অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি নষ্ট হয়ে যায়, বা ইনঅ্যাডিকুয়েটলি অ্যান্টিবায়োটিকটা তাদের পড়ে যায়। তখন দেখা যায় যে রুগীরা সাফার করে, তারা কিছুদিনের জন্য অ্যান্টিবায়োটিক খেয়ে আসে, কিছুদিন ব্যথাটা ভালো হয়, পরবর্তীতে আবার ওটা ফিরে আসে। এবং এদের মধ্যে সবচেয়ে বড় একটা গ্রুপ হলো যাদের ডায়াবেটিস আছে এবং সেটা কন্ট্রোলে নেই, ফলে তাদের কখনো কখনো এই মলদ্বারের আশেপাশে ফুলে যায় এবং এখানে পাস হয়। আলটিমেটলি এটা যদি দেরি করে ফাটানো হয় তাহলে এটা আলটিমেটলি ফিস্টুলা ডেভেলপ করে। আপনারা এখানে দেখেন যে তার রোগটা এখানে ছিল, কিন্তু আলটিমেটলি একটা ট্র্যাক তৈরি হয়েছে, ট্র্যাক তৈরি হয়ে মেইন মলদ্বারের সাথে একটা কানেকশন হয়ে গিয়েছে, যেটা পরবর্তীতে অ্যানাল ফিস্টুলা আকারে প্রেজেন্ট করে। সো এটাও একটা মেসেজ যে কারো যদি ফোলা থাকে তাহলে অবশ্যই তাকে সার্জনের কাছে যেতে হবে এবং ইমিডিয়েটলি সেটা ড্রেন করতে হবে, অ্যান্ড ইট শুড বি ইন দি আর্লি স্টেজ। এটা খুবই তাড়াতাড়ি এবং প্রথম দিকেই করতে হবে। যদি দেরি হয়ে যায় তখন এখান থেকে পরবর্তীতে ফিস্টুলা হয়ে যাওয়ার চান্স আছে। তাহলে ফিস্টুলা হওয়ার আরেকটা পেছনে কারণ হলো পেরিয়ানাল অ্যাবসেস বা কোনো ফোড়া যদি হয় সেটাকে ঠিকঠাক মতো ড্রেন না করা, বা যত্রতত্র ওষুধ খেয়ে অপারেশন না করে কোনোভাবে ভালো রাখার যে চেষ্টা, এইটা এক ধরনের ভুল পদ্ধতি। এবং এই ভুল পদ্ধতিতে গেলে আপনাদের এই পেরিয়ানাল ফিস্টুলার নামক রোগটা হতে পারে, এবং এটা অত্যন্ত খারাপ রোগ, কারণ এটি বারবার হয়। যত ভালোভাবে চিকিৎসা করা হোক, কারো কারো ক্ষেত্রে মাল্টিপল টাইমস অপারেশন লাগতে পারে। আবার ভাগ্য ভালো হইলে, যদি ভালো সার্জন, ভালো অপারেশন, ভালো অ্যানাল কেয়ার যদি ভালো মতো হয়, তাহলে দেখা যায় অনেক তাড়াতাড়ি এটাই ভালো হয়ে যায়। আচ্ছা, আমরা যদি এখন একটু যাই, চলে আসি, আমরা পেরিয়ানাল ফিস্টুলাতে ছিলাম। তাহলে সিমটমটা কি? এখানে বলতেছে ব্যথা এবং লাল হয়ে যাওয়া। হ্যাঁ, যেখানে এক্সটার্নাল ওপেনিং সেই জায়গাটা লাল হয়ে যাবে, ফুলে যাবে, জায়গাটা ব্যথা করবে। এবং এখানে বলছে 90% ক্ষেত্রে অ্যানাল গ্ল্যান্ডগুলো ব্যাকটেরিয়া দ্বারা ইনফেক্টেড থাকে। হ্যাঁ, কারণ ইন্টারনাল ওপেনিংটা হলো মলদ্বারের ভেতরে, সেখানে মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ব্যাকটেরিয়া থাকে, যেগুলো অ্যানাল কলাম বলি আমরা, লম্বা লম্বা। এখানে একটা ওপেনিং থাকে, এই ওপেনিং দিয়ে ঢুকে যায়। আলটিমেটলি এই ব্যাকটেরিয়াগুলোই পরবর্তীতে ওই ফিস্টুলার ভিতরে থেকে যায় এবং এটা ভালো হতে দেয় না। এটা একটা ক্রনিক ইরিটেশনের মতো হইতে থাকে। তাহলে একটু আগে বললাম যে কাদের এটা বেশি হয়, যেমন ক্রনস ডিজিজ বা ডায়াবেটিক যে পার্সন, তাদের এটা অনেক বেশি হয়। তারপরেও বলা হচ্ছে যে এইচআইভি, যেটা আমাদের দেশে খুব কমন না, বাট হ্যাঁ, কারণ এটা বলাটা কেমন দেখায়, কিন্তু অনেক মানুষ যেটা ওয়েস্টার্ন কান্ট্রিতে সাধারণত যেটাকে বলা হয় অ্যানাল ইন্টারকোর্স বা একটা পারভার্টিজম, এইটার কারণে অনেক সময় অ্যানাসে অনেক ধরনের ব্যাকটেরিয়ার ট্রান্সমিশন হতে পারে, এসটিডি হইতে পারে, যেটাকে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বলি আমরা, যার কারণ এটাও একটা one kind of risk factor in the western country. Those have some personality disorder. আচ্ছা, তাহলে আমরা রোগটা কিভাবে ডায়াগনোসিস করব? প্রথমে আপনাদের কাজ হবে
আপনারা অবশ্যই একজন সার্জনের কাছে আসবেন। এটা হলো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ক্রাইটেরিয়া। Don't go to any pharmacist or don't go to any Kobiras or other therapist. No, you should go to a colorectal surgeon, also the general surgeons. আপনার জেনারেল সার্জন বা কলোরেক্টাল সার্জনের কাছে যেতে পারেন এবং তারা অবশ্যই মলদারটি চেক করবে। এখন আমি অ্যাজ এ সার্জন আমি প্র্যাকটিস পিরিয়ডে আমি একটা জিনিস দেখেছি, সেটা হলো রুগীরা অনেকে আসে, তারা মোবাইলে ছবি তুলে নিয়ে আসে বা মোবাইলে তার অ্যানাসের যে সমস্যা এইটা দেখাইতে আসে, কিন্তু তারা কখনোই ফিজিক্যালি তাদের মলদারটা দেখাতে প্রস্তুত না। এটা আমি এই জন্য বলছি যে আপনাদের মধ্যে অনেকে আছে যারা ফিমেল, কারণ আমাদের দেশটা রিলিজিয়াসলি বাউন্ডেড, ইসলামিক রেগুলারিটিসের মধ্যে এটা পরিচালিত হয়, বিধায় অনেক ফিমেল পার্সন যারা মেল পার্সনদের কাছে প্রাইভেট পার্ট এক্সপোজ করতে চান না। আমাদের সাধারণত বই পুস্তক বা হলো আমাদের প্রিন্সিপালসে রাখা আছে, যদি আমরা মলদার পরীক্ষা না করে কোনো চিকিৎসা দিয়ে থাকি বা আমরা যদি কোনো ডিসিশন নিতে চাই, তাহলে এটা হবে একটা বড় কবিরা গুনাহ, যেটা মানে মেডিকেলের ভাষায় কবিরা গুনাহ বলে, বা গ্রেভ অফেন্স। ওকে, ইটস আ ম্যাল প্র্যাকটিস আমরা যদি বলতে চাই। অবশ্যই তাদের ডিআরই করতে হবে, মানে আমরা মলদার পরীক্ষা করব, মলদারে আঙ্গুল দিব এবং আমরা অ্যাসেস করার চেষ্টা করব। যদি আমরা কোনো ফাইন্ডিংস পাই দেন উইল গো ফর ফার্দার ম্যানেজমেন্ট। আমরা দেখে প্রক্টোস্কোপ করলাম, আমরা স্টিল বা প্লাস্টিক বিল্ড কিছু ম্যাটেরিয়াল পাওয়া যায় যেগুলো আমরা মলদারের ভিতরে আরও ভালো করে লাইট দিয়ে দেখতে পারি। এটা দেখার পরে আমরা একটা সিদ্ধান্ত নেব যে আইদার ইট ইজ ফিস্টুলা অর ইট ইজ এনি অ্যানাল ফিশার অর এনি সোয়েলিং, ঠিক আছে, বা কোনো ফোলা কিনা এটা আমরা চেক করব। তারপরে চিকিৎসা কি হবে? চিকিৎসাটা কি এখানে দেখেন বলছে, যদি ফোড়া হয়, কারণ অনেক ফিস্টুলা দেখা গেল অ্যাকিউট অবস্থায় ফোড়া নিয়ে আসে, শুধু চুলকানি বা ট্র্যাক না, দেখা যাচ্ছে যে তার আগে থেকেই ফিস্টুলা ছিল, পরবর্তীতে দেখা গেল ওইখানে একটা ফোড়া হয়েছে, তাহলে ফোড়াটাকে অবশ্যই ড্রেন করে দিতে হবে এবং ভালো করে কিউরেট করে দিতে হবে, ভিতরে যা আছে সব বের করে দিতে হবে। এটাকে ইনসিশন অ্যান্ড ড্রেনেজ বলি। আর 2 নাম্বার কি বলছে? হোম কেয়ার। সিজ বাথ, এই শব্দটার সাথে আমাদের পরিচিত, আমরা অনেকেই পরিচিত, যাদের যাদের মলদারে কোনো সমস্যা হয়েছিল, কখনো ডাক্তারের কাছে গিয়েছিলেন, তারা আপনারা জানেন যে হিপ বাথ বা সিজ বাথ এর অর্থ কী। এটা হলো মলদারে ড্রেসিং করার কোনো পদ্ধতি নেই। যেমন আমরা সাধারণত কি করি, গজ চেঞ্জ করে দিই, নতুন করে আবার ওখানে ড্রেসিং করি, কারণ মলদারটা সো মাচ পেইনফুল অ্যান্ড সো মাচ রেস্ট্রিক্টেড একটা এরিয়া, এবং পিপলস আর সো মাচ শেকি, তারা ওই মলদার বারবার দেখাতে চায় না কারো কাছে। সো তখন বিজ্ঞানীরা আবিষ্কার করলো তাহলে এখানে ড্রেসিং করার কি পদ্ধতি। তখন তারা চিন্তা করলো যে একটা হালকা গরম পানির ভিতরে অ্যান্টিসেপটিক সলিউশন দিয়ে যদি হিপটা আমরা বসাই, দেখা গেল একটু হালকা গরমের ছেক লাগলো বা পানি সাঁটা দেওয়া হলো, আলটিমেটলি কি হয়, সেখান থেকে যত ডেব্রিজ বা আদার্স ব্যাকটেরিয়া অর এনি সিক্রেশন এগুলো কিন্তু সুন্দর করে ওয়াশ আউট হয়ে গেল। তাহলে এটা একটা খুব ভালো প্রসেস। এটার মাধ্যমে কয়েকটা উপকার হয়। একটা হচ্ছে যে ব্যথা তার কমে যায়, 2 নাম্বার খুব ভালো একটা ড্রেসিং হয়, 3 নাম্বার হলো অ্যানাল হাইজিন এটা মেইনটেইন হয়। যেহেতু মলত্যাগ করার পরে প্রচুর ব্যাকটেরিয়া কন্টামিনেশন হওয়ার চান্স থাকে, আমরা অপারেশন করার পরে দেখি যে কোনো রুগীর ব্যথা অনেক দিন থাকে, বা দেখা গেল সেখান থেকে ফোড়া হতে পারে, পরবর্তীতে জ্বর আসতে পারে, অনেক ধরনের সমস্যা হতে পারে। সিস বাদ দেওয়ার পরে এই ধরনের সমস্যাগুলো কিন্তু প্রায় অলমোস্ট অ্যাবসেন্ট, মানে ভালো হয়ে গেল। এবং এটা কিন্তু কোনো পেশেন্ট 1.5 থেকে 2 মাস বা 3 মাস পর্যন্ত করতে পারে। কেউ দেখা গেল যে অপারেশনের পরে এইটা এতটাই তার ভালো লেগে গিয়েছে যে উনি 3-4 মাস পর্যন্ত মাঝেই উনি হিপ বাথ দেয়, এবং এতে উনি খুব মানে ইমপ্রুভ ফিল করে এবং তার খুব ভালোও লাগে। সো এইটা হলো ইম্পর্টেন্ট। আপনার অ্যানাল ফিস্টুলার অপারেশন কি রকম আছে? এখন আপনারা ভয় পান যে আমরা গেলাম ফিস্টুলা হয়েছে, আমি শুনছি ফিস্টুলা তো বারবার হয় বা ফিস্টুলা খুব খারাপ রোগ, এটা কিভাবে বলি? হ্যাঁ, আপনি যদি দেরি করেন বা আপনি যদি যত্রতত্র ওষুধ খান বা আপনি যদি প্রপার ম্যানেজমেন্ট না করেন, এটি আপনাকে ভোগাবে এবং এটি আপনার বারবার হবে। এবং হ্যাঁ, এটা একটা মেন্টাল অ্যাকসেপ্টেন্স এর ব্যাপার যে ফিস্টুলা তো অনেকগুলো হইতে পারে। কারো ১ টা, কারো ২ টা, কারো অনেক উপর থেকে শুরু হয়, কারো মলদ্বারের খুব কাছাকাছি ওই ফিস্টুলাটা থাকে। সো ম্যানেজমেন্টটা কিন্তু একেক রকম। যত নিচে হবে, যত মলদ্বারের কাছে হবে, যত নিচের দিকে হবে তত ভালো। যত উপর দিকে হবে তত ম্যানেজমেন্টটা একটু কমপ্লিকেটেড এবং সেখানে পুনরায় হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। আমরা এগুলো নিয়েই কাজ করি, এগুলো নিয়েই গবেষণা করি। তো আপনাদের যদি মনে হয় যে আপনারা
আহ, বা আপনাদের সারাউন্ডিংস কেউ ফিস্টুলায় আক্রান্ত, তারা অবশ্যই ম্যানেজ করবেন এবং এখান থেকে বের হওয়ার জন্য লং টাইম একটা চিকিৎসার দরকার আছে। এবং সাথে সাথে কন্ট্রোল অফ দি ডায়াবেটিস বা ক্রনস ডিজিজ বা আদার্স কোনো ম্যালিগনেন্সি থাকলে সেগুলো বের করে নিতে হবে, কোনো ডায়াবেটিস থাকলে সেটা কন্ট্রোল করে নিতে হবে, কোনো থাইরয়েড ডিসঅর্ডার থাকলে সেটা ম্যানেজ করতে হবে, কন্ট্রোল করতে হবে। আলটিমেটলি তারপরে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। তাহলে কি হবে, ফিস্টুলা ম্যানেজমেন্টটা সহজ হবে। কারণ আপনার ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকে, সেক্ষেত্রে দেখা গেল যে আমরা যতই অপারেশন করি সেখানে ইনফেকশন হলো, সেটা সহজে ভালো হলো না এবং পুনরায় দেখা দিল। এই সংক্রান্ত জটিলতা কিন্তু খুবই কমন আমাদের সার্জিক্যাল প্র্যাকটিসে। সেইটা শুধু একজন রুগীর জন্য কষ্টদায়ক না, এর সাথে সাথে অবশ্যই এটা ডাক্তারের জন্য আমাদের দেখার বিষয় যে এখানে তাদেরও এই ধরনের জিনিসগুলো আপনার সরি, আমি একটু আউটডোর শুট করছি, দ্যাটস ওয়াই হয়তো বা কিছু আশেপাশে শব্দ আসতে পারে, এর জন্য আমি দুঃখিত। তাহলে আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে অ্যানাল ফিস্টুলা রোগটা কেমন। এইটা রোগ থেকে বাঁচার সবচাইতে ভালো উপায় হলো আর্লি ম্যানেজমেন্ট। মানে আপনি যত তাড়াতাড়ি রোগের চিকিৎসাটা শুরু করবেন, আপনার আউটকাম তত ভালো হবে। এবার পরবর্তীতে যেটা একটু আগে বললাম যে এপিরিয়ানাল অ্যাবসেস বা ফোরা, তবে সব ফোরাই ফিস্টুলা বা অ্যানাল ফিসার থেকে শুরু হয় না বা কোনো ঘা থেকে শুরু হয় না। এটা আপনি একা একাও শুরু হয়ে যেতে পারে। এটা হয়ে যেতে পারে একটা ফুটনি থেকে, হতে পারে কোনো একটা বয়েল বা চুলের গোড়ায় ইনফেকশন থেকে শুরু হয়ে যেতে পারে। সো এটার অনেক ধরনের সোর্স আছে, কিছু আছে বাইরে থেকে আসে, কিছু আছে ইন্টারনাল সোর্স, যেটা এন্ডোজেনাস বলি আমরা, সেখান থেকেও হইতে পারে। তো চলুন আমরা পেরিয়ানাল অ্যাবসেসটা একটু দেখি, যেটা একটু আগে শুরু করেছিলাম। অ্যানাল অ্যাবসেস, আচ্ছা। তাহলে পেরিয়ানাল অ্যাবসেসটা কি, যে দেখেন এখানে পেইনফুল পাস ফিল্ড ক্যাভিটি নিয়ার দি অ্যানাস, usually caused by an infection in the small anal gland. সো আমাদের অ্যানাসের চারপাশে ছোট ছোট গ্ল্যান্ড আছে, যে গ্ল্যান্ডে পোর আছে বা ছিদ্র আছে। এখানে যদি ব্যাকটেরিয়া হয়, আলটিমেটলি এরা ভেতরে ঢুকে এক ধরনের ফোড়া করে, ঠিক আছে, অ্যানাল ফিশ অ্যাবসেস বলে সেটা। আমরা যদি একটু নিচে যাই, তাহলে এখানে একটা বেসিক পার্থক্য দেখাচ্ছে, যে দেখেন কি ডিফারেন্সটা কি কি। একটা হলো পেরিয়ানাল অ্যাবসেস, এখানে কি হয়, নেচারটা দেখেন, এটা পাস এখানে জমা হবে, মানে যেটা আমরা পোজ বলি। কনস্ট্যান্ট সিভিয়ার থ্রোবিন পেইন, তার ব্যাপক ব্যথা হবে, সে বসতে পারবে না এবং সে জায়গাটা লাল হয়ে যাবে, ফুলে যাবে, ঠিক আছে, জ্বরও আসবে তার। তাহলে এটার চিকিৎসা হলো তাড়াতাড়ি করে ওই পাসগুলো বের করে দিতে হবে, এটাই হলো চিকিৎসা। আচ্ছা, তাহলে আর একটা কি করতে পারি, আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারি। অপারেশন যেহেতু করব, তাহলে আমরা কিছু ফিটনেস টেস্ট করব, যেটা আমরা স্পাইনাল দিয়ে অপারেশন করি, কোমর ইনজেকশন করে। রুগী অলরেডি সে জেগে থাকবে, তাকে ফুল অ্যানেস্থেসিয়া করা হবে না, জাস্ট আমরা কোমর ইনজেকশন করে তাকে অবশ করব। সো তার জন্য আমাদের কিছু রুটিন, আমাদের ফিটনেস ইনভেস্টিগেশন তো করতেই হয়, সাথে সাথে আমরা একটা ছোট আলট্রাসোনোগ্রামও করে নিতে পারি। তাহলে একটা আলট্রাসোনোগ্রামের কি সুবিধা, এটা অনেকে জানা দরকার বা জানতে চাইতে পারে। আলট্রাসোনোগ্রাম করে আমরা বুঝতে পারবো যে ফোড়াটা কত বড়, ফোড়াটা কত ডিপ, ওটা কি খুব কাছে আছে, ছোট আছে, না অনেক বড় আছে। তাহলে একটা ছোট স্মল আলট্রাসোনোগ্রাম করে যদি আপনার ডাক্তারের কাছে আসেন, এটা ভেরি ওয়াইজ। মানে যারা সচেতন নাগরিক তারা আপনারা তো জানবেন না, তাহলে অপারেশনটা, এবং এটা না এমার্জেন্সি, এটা কিন্তু একটা এমার্জেন্সি কন্ডিশন, যেহেতু ফোড়া মানে এটা ফেটে দিতে হবে। তো যত দ্রুত সম্ভব এটার অপারেশন করা যায় তত ভালো। এই জন্য একটা ছোট্ট আলট্রাসোনোগ্রাম, একটা রক্ত পরীক্ষা করে নিয়ে যদি আপনার ডাক্তারের কাছে চলে আসেন, এটা ফার মোর বেটার। আমি মনে করি এটা যদি আপনারা হেলথ অ্যাওয়ারনেস হিসেবে যদি নেন, তাহলে আমার মনে হয় কোনো ফোড়া বা এরকম ফুলে গেলেই একটা আলট্রাসোনোগ্রাম, একটা রক্ত পরীক্ষা করে আপনার ডাক্তারের কাছে চলে আসবেন। তাহলে এটা আরও চিকিৎসা তার তাড়াতাড়ি হয় এবং ইমিডিয়েটলি অপারেশন করাটাই হলো এটার চিকিৎসা। তাহলে পরবর্তীতে এই ফোলা বা সোয়েলিং থেকে ফিস্টুলা হওয়ার চান্স থাকে, সেটা হলো না। সেটা, এবং এটা পুনরায় বারবার হওয়ার একটা যে সমস্যা, সেটা সমাধান হয়ে গেল। সাথে সাথে আপনার লাইফস্টাইল ইমপ্রুভ করবে, আপনি আর্লি অফিস যেতে পারবেন, আর্লি হাঁটাহাঁটি করতে পারবেন, কাজ করতে পারবেন। দেখা গেল মানে বসে থেকে যেসব কাজ, এগুলো কাজও সুন্দর করে করা যাবে। সো এতটুকুই। তা আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন। আমি অলরেডি ৩টা রোগ, যেমন একটা হলো ফোলা, একটা মলদ্বারে ঘা এবং
মলদ্বারের আশেপাশে নতুন করে একটি লাইন তৈরি হওয়া, এই সংক্রান্ত 3টা রোগ অ্যানাল ফিশার, ফিস্টুলা এবং পেরিয়ানাল অ্যাবসেস সম্পর্কে আলোচনা করলাম। আশা করি এটা আপনার ভালো লাগবে এবং আপনারা বুঝতে পেরেছেন। ওই জন্য রোগ নিয়ে বসে না থেকে অবশ্যই সার্জন, একজন জেনারেল সার্জন, একজন কলোরেক্টাল সার্জন আপনার অথবা সার্জিক্যাল অনকোলজিস্ট, হোয়াট এভার ইট ইজ, আপনি যেতে পারেন তাদের কাছে। সো আমি ডক্টর আসিফ আজকে বিদায় নিচ্ছি। যদি আপনারা আমাকে দেখাতে চান তাহলে অবশ্যই ম্যাক্স ডিজিটাল ল্যাব, মিরপুর 1, সনির মোড়ের পাশে। আমি 7টা থেকে 9টা পর্যন্ত বসি। যদি আপনাদের কারো এরকম সমস্যা হয়ে থাকে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।